আচ্ছা দাখিল ভাই, আহ, বাংলাদেশে তো অনেক ধরনের বিজনেস আছে। তো এত কিছু থাকার পরেও আপনি কেন বইয়ের বিজনেসে আসলেন? ঠিক কি বুঝে আসলেন? এখানে প্রথমেই আপনার কথার একটা অংশ আমি ধরি। আপনি বইয়ের বিজনেস বললেন, এটার সাথে আসলে আমি একমত না। মানে আমি একমত না বলতে আমি একমত না, সারা পৃথিবী হয়তো এখানে একমত, কিন্তু আমি একমত না। কারণ আমি আসলে এটারে বিজনেস হিসাবে কখনো কল্পনা করি নাই, চিন্তা করি নাই। এটা এখন পর্যন্ত আসলে ওই অর্থে আমার বিজনেসও হয়ে উঠতে পারে নাই। সামনে পারবে কিনা আমি জানি না। আপনারা তো জানেন যে আমি মাঝে মধ্যে হতাশা প্রকাশ করি যে ভাল লাগে না, ছেড়ে টেড়ে দিব আর কি। তো ফলে এটারে আমি বিজনেস হিসেবে কখনো চিন্তা করি নাই যখন শুরু করছি, এবং আজকে প্রায় 4 বছর চলতেছে। এটা এমনই। কেন আসলাম এটা আসলে এটার অনেক পেছনে যাইতে হবে। আমি যখন ছোটবেলায় অনেক বই পড়তাম, তখন আমার মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন কাজ করতো। এইটারে আসলে কি ধরনের স্বপ্ন বলবো, স্বপ্নরে ধরেন মানে ঘুম ছাড়া আমরা যে ধরনের স্বপ্ন দেখি, মানে ক্যারিয়ার নিয়ে। বাস্তব স্বপ্ন হ্যাঁ, বাস্তব বা স্বপ্ন দেখি। ওই স্বপ্নরে আমি আবার দুইটা ভাগে ভাগ করি। আচ্ছা, একটা হচ্ছে স্বপ্ন দেখে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মানে ওই স্বপ্নের জন্য একটা গোল থাকে, কিছু প্ল্যান থাকে, ওই অনুযায়ী মানুষ আগায়। আমি এই স্বপ্নটা দেখছি হচ্ছে, কিছু মানুষ স্বপ্ন দেখে না যে হুদাই, হ্যাঁ, এই আমেরিকা ঘুরতে যাব, ওই জায়গায় যাব, সেই জায়গায় যাব, সারাটা জীবন খালি সারা পৃথিবী ঘুরবো, এই টাইপের মানে ফ্যাসিনেশন টাইপের, ফ্যান্টাসি টাইপের স্বপ্ন, যেগুলো সেও ভাবে যে এগুলো তো আসলে কখনো হবে না, এমনি একটু স্বপ্ন দেখি, ভাল লাগে। তো আমি যখন বই পড়তাম তখন এই ফ্যান্টাসি ধরনের স্বপ্ন দেখতাম যে আমি কোনোদিন প্রকাশক হব। কারণ ফ্যান্টাসি শব্দটা এই জন্য বললাম, বা ওইটারে আমি ফ্যান্টাসি হিসাবে এই জন্য নেই যে আমার ফ্যামিলিতে কোনো ব্যবসা বাণিজ্য করার কোনো হিস্ট্রি নাই, বা আদৌ প্রকাশনাটা তো একটা নর্মাল, প্রকাশনা কিন্তু একটা নর্মাল বিজনেস না। আপনি যদি বিজনেস হিসেবে চিন্তা করেন, যে কেউ আইসা এখানে ঢুকতে পারে না। হ্যাঁ, এটার জন্য একটা অন্যরকম একটা সার্কেল মেনটেন করতে হবে। হ্যাঁ, এটার জন্য ওই ধরনের একটা এনভায়রনমেন্ট লাগে। এটা কিন্তু আপনি নর্মাল বিজনেসের মতন কেউ একটা আইসা, রিডার্স ক্লাব হ্যাঁ বা একটা হ্যাঁ পাঠকদের সাথে হ্যাঁ, একটা একটা সম্পর্ক বা কোলাবোরেশন নিজের আসলে লাগবে। ওই জায়গায় একটা অবস্থান থাকতে হয়। তো ওই জায়গা থেকে ধীরে 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 একটা প্রকাশনা খোলার চিন্তা করে। একটা প্রকাশনা কিন্তু আসলে অনেক বড় একটা প্রফেশন, একজন প্রকাশক, যেটা আমি মনে করি তার অনেক দায়িত্ব। তো এইটা আসলে খুব কঠিন একটা জিনিস। ফলে অন্য একটা বিজনেসের কথা স্বপ্নে ভাবলেও এইটারে আসলে আমরা যখন স্বপ্ন দেখি, বা আমি যখন দেখতাম, তখন এইটারে একটা এমনিতে একটা ফ্যান্টাসি স্বপ্ন মনে করতাম। তো যাই হোক, স্বপ্ন স্বপ্নের মতন ছিল, স্বপ্ন দেখতাম, পড়তাম। তো হঠাৎ করে আসলে জিনিসটা আমার জন্য খুবই ইজি হয়ে গেল একটা সময়, করোনার সময়টা। আপনি হ্যাঁ জানেন হ্যাঁ যে হ্যাঁ, করোনার করোনাটা সময়। আসলে সারা পৃথিবীরে যেমন হচ্ছে অনেক কিছু নিছে, অনেক কিছু দিছে। হ্যাঁ, এটা প্রকৃতির ট্রু নিয়ম। ট্রু। প্রকৃতি যখন কোনো কিছু নেয়, আবার হচ্ছে বিপরীতে অনেক কিছু দেয়ও। তো আপনি দেখবেন যে দুনিয়ার বহু জনের কপাল খুলছে। করোনাতে কিন্তু অনেকজনের কপাল খুলছে, অনেক বড় বড় বিজনেস বিল্ড করছে, অনেকে তাদের স্বপ্ন হচ্ছে পূরণ হয়েছে। তো বলা যায় যে করোনার কারণে এই স্বপ্নটা পূরণ হয়েছে। করোনার সময় দেখবেন যে অনলাইন কেন্দ্রিক হ্যাঁ, বিজনেসগুলো খুব ভালো খুব জমছিল। ভালো জমছে, এবং এই যেহেতু পৃথিবীতে মানুষ এই চলাফেরা করতে পারতেছে না, এই জন্য সবকিছু তাদের এই অনলাইনের দুনিয়াতে নিয়ে আসছে। তো ওই সময় আপনি দেখবেন যে এর আগ থেকেই ইসলামিক পাবলিকেশন, কিছু বড় বড় পাবলিকেশনগুলো তৈরি হইলো। আপনার আরিফ আজাদের বইটার মাধ্যমে একটা হুম। ইসলামিক পাবলিকেশনের রেভুলেশন আসলো। হ্যাঁ, ওই রেভুলেশন থেকে নতুন নতুন বেশ কিছু পাবলিকেশন তৈরি হইলো করোনার আগ মুহূর্তে। তখনও হয়তো 4-5টা ছিল সর্বোচ্চ, মানে যাদেরকে আমরা আসলে গণ্য করতে পারি। তো ওই সময়টাতে যখন সবাই ঘরে আবদ্ধ, তখন চিন্তা করলাম যে সবাই তো একটা পেজ খুলি একটা কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলতেছে, তাহলে আমি কেন একটা পেজ খুলে একটা পাবলিকেশন তৈরি করতে পারি না। তো তখনই মূলত আমাদের চিন্তা ভাবনা, তখনই হচ্ছে দেখলাম যে এত সহজ। তো আম্মুর কাছে, আম্মুর হাতে পায়ে ধরে 1 লাখ টাকা হচ্ছে আমি নিলাম যে আম্মু টাকাটা ফেরত দিব। আম্মু সবসময় আসলে ব্যবসা বাণিজ্যের জন্য, বা আম্মু সবসময় জানে যে ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না, ঠিক আছে। কারণ আম্মু বলে যে তোর দাদা, মানে তোর দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, কারোর মধ্যেই ব্যবসা নাই, ব্যবসা যে করছে আসলে সে টিকে নাই। মায়েরা এমনই হন। কিন্তু যখন চাইছি, তখন আসলে না করতে পারেন নাই। হ্যাঁ, মায়েদের কাছে, একটা গৃহিণী মানুষের কাছে 1 লাখ টাকা কিন্তু তার সমস্ত অনেক জমানো বড় সম্পদ। একটা হ্যাঁ, ব্যাপার। এবং বাস্তবে ওইটা ছিল আর কি। তো
আম্মু হচ্ছে 1 লাখ টাকা দিলেন। তো 1 লাখ টাকা দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট একটা বই পড়লাম। তো দেখলাম যে মোটামুটি ভালোই যাচ্ছে, এবং সেক্ষেত্রে আরও কিছু মানুষের সাথে, প্রকাশনা অঙ্গনে কিছু মানুষের সাথে পরিচিত হইলাম। বাংলা বাজারে আসলাম, ঘোরাফেরা করলাম, কোথায় ছাপাইতে হয়, কার কাছ থেকে ছাপাইতে হয়, কোথায় বই রাখতে হয়, কিভাবে বিক্রি করতে হয়। তো এইভাবেই আসলে কেমন যেন আসলে একটা ঘোরের মধ্যেই আমার সেই শৈশবের স্বপ্নটা পূরণ হয়ে গেল। মাশাআল্লাহ। স্বপ্ন যাই হোক যেভাবে হোক পূরণ করছেন, কিন্তু বাংলাদেশের অবস্থা, পাঠক শ্রেণী নানা কারণে বা অন্যান্য প্রকাশকদের চিন্তা, কথাবার্তা ইত্যাদি দেখে বুঝি যে প্রকাশনা জগতে টিকে থাকা এবং এটা দিয়ে সারভাইভ করা খুব একটা ইজি ব্যাপার না। তো এই জায়গা থেকে আপনার চিন্তা কি? এটাকে আসলে এক হিসাবে আমি বলতে পারি যে প্রকাশনা মানে কি, যদি কেউ ভালো বই, জ্ঞানের বই বা যেটার দ্বারা মানুষের উপকার হয়, যে কোনো দিকেরই হোক, ক্ষতিকর কিছু না, এমন বই নিয়ে কাজ করা মানে হচ্ছে একটা জাতিকে গঠন করা। অবচেতন মনে একটা জাতির মাঝে আপনি ভালো কিছু উপাদান দিচ্ছেন, যেন সে এটা ধারণ করে আরও বেশি ভালো হতে পারে। তো বাংলাদেশি মানুষ কি ভালো হতে চায় না? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশে পাঠকদের অবস্থা খুবই নাজেহাল আর কি। মানে এই যে আমরা যে আমাদের স্বপ্ন নিয়ে টিকে থাকবো, কারণ দিন শেষে তো একটা, এই আমি যদি এটাকে একটা বিজনেস হিসাবে দেখি, তাহলে তো এখান থেকে কিছু ইনকাম অন্তত আউটপুট বের করা অন্তত লাগবে। হচ্ছে আমার যেন প্রতিষ্ঠানটা চলে, আমার যেন ব্যক্তিগতভাবে আমার পেট চলে, আমার বাড়ি গাড়ি না হোক, হ্যাঁ আমার যেন পেট চলে, আমার প্রতিষ্ঠানটা যেন ঠিক মতন চলে। এখানে যে কিছু কর্মী আছে, আমাদের এখানে মোটামুটি 5-6 জন কর্মী এখন অলরেডি আছে। তো এদের সবাইকে চালানো, এটার রেসপন্সিবিলিটি তো আমার, এই জায়গায় আমি রেসপন্সিবল। তো এইটা চালানোর মতন অবস্থা আসলে অনেক সময় মনে হয় যে কঠিন। হ্যাঁ, তো এটা আসলে কি বলবো, এটা আমি কাদের দোষ দিব এটা বুঝি না। এখানে প্রত্যেকটা পার্টের সাথে যারা জড়িত সবাই আসলে নানানভাবে দোষী। আমাদের প্রকাশকরা আমরা যারা আছি, আমাদেরও নানান ত্রুটি আছে, পাঠকদেরও আছে, এবং রাষ্ট্র পরিচালক যারা, রাষ্ট্রের যারা কর্ণধার, তাদের ত্রুটি। মানে আসলে সব দোষ তো রাষ্ট্রের উপরে চাপায় দেওয়া যায়, এবং এটা বাস্তবও। হ্যাঁ, বিশেষ করে একটা রাষ্ট্রের কাজ তো হচ্ছে তার একই সাথে যেমন তার দেশকে সুন্দর একটা দেশে পরিণত করা, পাশাপাশি একটা দেশ কি, মানে দেশ কি আসলে দেশের নাগরিকদের নিয়েই তো দেশ। বাংলাদেশে যদি আজকে কোনো নাগরিক না থাকে, এটা মরুভূমি হয়ে যাবে। এখানে যদি আমি টাকাও দিই, তাইলে এই মরুভূমির কেউ রাষ্ট্রপ্রধান হইতে যাবে না। তো একটা দেশ মূলত দেশের মানুষ। তো একটা সরকারের বা রাষ্ট্রের কর্ণধার যারা, রাষ্ট্রের যারা দায়িত্বে আসে, তারা যেমন দেশ নিয়ে ভাবা উচিত, সবচেয়ে বেশি ভাবা উচিত দেশের নাগরিকদের নিয়ে। দেশ আসলে উন্নত হবে তার নাগরিকদের উন্নতির মধ্য দিয়ে আর কি। তো উন্নয়নের এই নিয়ে তো আসলে পৃথিবীর কোনো দার্শনিক, কবি, গবেষক, অগবেষক, হ্যাঁ যেই হোক, কারো কোনো দ্বিমত নাই যে আসলে মানুষের জ্ঞান চর্চাই হচ্ছে মানুষকে উন্নতির পথে অগ্রসর করে আর কি। তো জ্ঞানের জন্য হচ্ছে পাঠ, আর পাঠকে আসলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট গোলকে সামনে নিয়ে, যেটা একাডেমিক পাঠ, আর আরেকটা হচ্ছে আমার ভেতরে জ্ঞানের নানান উপাদানকে হচ্ছে একত্রিত করা। হ্যাঁ, জ্ঞানের সব শাখা প্রশাখা সম্পর্কে জানা, শিল্প সাহিত্যকে ধারণ করা, কারণ শিল্প সাহিত্য মানুষের ভেতরে যে বোধ তৈরি করে, হ্যাঁ যেই জ্ঞানের যে স্ফুরণ তৈরি করে, এটা আসলে মানুষের নীতি নৈতিকতা, মানুষের পথ চলা, মানুষের গতি প্রকৃতি ঠিক করে দেয়। তো এইটা আসলে কি একাডেমিতে আসলে এই জিনিসটা ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না, এটা স্বাভাবিক, কারণ একাডেমিয়া চলে হচ্ছে একটা নির্দিষ্ট গোলকে সামনে রেখে। হ্যাঁ, আর এর বাইরে আসলে নন একাডেমিয়া বা হচ্ছে একাডেমির বাইরের যে বিশাল জগৎটা, সেটা আসলে মানুষের নিজের জায়গা থেকেই চিনতে হয়। এইখানে হচ্ছে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র তাকে হচ্ছে সহযোগিতা করে। তো আমরা যারা সৃজনশীল প্রকাশনায় আছি, আমরা মনে করি যে বাংলাদেশে এই যারা হচ্ছে রাষ্ট্রের কর্ণধার আছেন, তাদের উচিত যে বাংলাদেশে একাডেমিয়ার বাইরের যে পড়াশোনার জগৎটা, সেইটার পরিসরটাকে আরও বিস্তৃত করার জন্য কাজ করা। এবং এইটার জন্য হচ্ছে দেখেন, আমি কিছুদিন আগে আপনাকে বলতেছিলাম, ওই যে আমরা একটা মার্কেটে গেছিলাম, যে একটা শপিং মলে সব ধরনের দোকান থাকে, কোনো কিছু নাই পৃথিবীতে যার দোকান একটা শপিং মলে নাই, ছোটখাটো জিনিস। তো কেন একটা বইয়ের দোকান হইতে পারে না?
কেন এরকম হতে পারে না? হ্যাঁ, আমরা মানি যে একটা বইয়ের দোকান যদি এখন হয় তাহলে বইয়ের দোকান চলবে না। তো বইয়ের দোকানটা তো আসলে হইতে পারে যে ওই বইয়ের দোকানটা ওই শপিং মলে থাকবে হচ্ছে জাস্ট একটা লাইব্রেরি, ওইখানে মানুষ গিয়ে বই পড়বে, কারো দরকার হলে কিনবে, এটার থেকে কোনো প্রফিটের চিন্তা করা হবে না। একটা মার্কেটের যিনি মালিক, তার যদি একটা দোকান থেকে টাকা না আসে তাহলে কি তার খুব বেশি লস হবে? না, খুব বেশি লস হবে না। প্রয়োজনে এই জায়গাগুলোতে আসলে সরকারের প্রণোদনা দিতে পারে। তারপর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যে লাইব্রেরি ব্যবস্থার কথা জানি, এখানে আসলে লাইব্রেরি বলতে টোটালি বোঝায় একাডেমিক বইপত্র ভরা থাকে, একাডেমিক বইগুলো গিয়ে পড়া হয়। তো ওইখানেও কিন্তু আসলে একাডেমিয়ার বাইরের যে শিল্প সাহিত্যের জগৎ, ওই জগতের সাথে পরিচিত হবার মতন বইপত্রর সংখ্যাও নিতান্ত কম, এবং ওই ধরনের বইপত্র পড়ার প্রতি মানুষ, আমাদের টিচাররা বলেন বা আমরা যাদের অধীনে থাকি, ওনাদের উৎসাহটাও খুব কম থাকে। তো সমাজে মানে এটা ওই যে বলা যায় যে হাদিসের মধ্যে যেটা আছে, আলা কুল্লুকুম মাসউল। হ্যাঁ, মাসউল তো হচ্ছে প্রত্যেকটা মানে দায়িত্বশীল। হ্যাঁ, আলা কুল্লুকুম রাইন, হ্যাঁ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তো প্রত্যেকেই হচ্ছে তার অধীনস্থর ব্যাপারে মাসউল বা জিজ্ঞাসিত, বা হচ্ছে মানে তাকে জিজ্ঞাসা করা হবে, মানে দায়িত্বশীল। তো সবার একটা রাষ্ট্রের সবার আগের দায়িত্বশীল হচ্ছে রাষ্ট্রের কর্ণধাররা। হ্যাঁ, তারপরে হচ্ছে নিচে যাইতে যাইতে হচ্ছে একটা পরিবারের প্রধান, সে ওই পরিবারের কর্ণধার বা সে ওই পরিবারের ব্যাপারে দায়িত্বশীল আর কি। তো এইরকম দায়িত্বশীল পর্যায়ে পুরা লেয়ারে যারা আছে একটা রাষ্ট্রের, একদম টপ টু বাটম, বাটম টু টপ, তো এরা প্রত্যেকেই যদি একটু স্বপ্রণোদিত হয়ে বই পাঠের প্রতি তার নিচে যারা আছে, তার অধীনে যারা আছেন, তাদেরকে যদি উৎসাহিত করেন, তাদের জন্য যদি ব্যবস্থাপনাগুলো তৈরি করেন, তাদের জন্য যদি ওরকম একটা এনভায়রনমেন্ট রেডি করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আসলে এই একটা জাতীয়ভাবে আমাদের একটা অগ্রসরতা শিল্প সাহিত্যের ব্যাপারে, আমাদের যে অনাগ্রহ, সেটা আমার মনে হয় যে এটা কমে যাবে এবং অগ্রসরতাটা বাড়বে, এবং এইটার মাধ্যমে আসলে দেশও আসলে উন্নতির দিকে যাবে, এটা মনে করি। চমৎকার। বাকি কথার পিঠেতে কথা কিছু থেকেই যায়। হ্যাঁ, আপনার কথার একটা যে সারমর্মে এটা ধরি যে আমাদের দেশের একদম খুব সাধারণ শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত সবারই নানা ফল্ট এবং নানা ধরনের অনুৎসাহিতমূলক আচরণ বা অনাগ্রহর কারণে আমরা প্রকাশনা জগৎটাকে সেভাবে বড় করতে পারছি না, সেটা আরো বেশি পাঠকের কাছে নিতে পারছি না। তো সবারই তো একটা কমন মানে ইয়া থাকে, অজুহাত, সেটা হচ্ছে যে ভাই আমরা খাইতে পারতেছি না, আপনি বই নিয়ে আসলেন কেন? রাষ্ট্র বলে যে আমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি না, আমি আমার ঋণ শোধন করতে পারতেছি না, আমার নাগরিকের যে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থাপনা সেই করতে পারতেছি না, আপনি মিয়া কি বই নিয়ে আসছেন? তাহলে এটা কি আপনি কিভাবে দেখবেন? আসলে দেখেন, এখানে এই প্রশ্নটা যারা করে তারা ভাবে যে জ্ঞান আসলে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরের জিনিস। আমরা যে নাগরিক রাষ্ট্রে আছি, এখানে কিন্তু আমরা ওই যে জঙ্গলে নাই যে আমাদের প্রত্যেকে শিকার করে খাইতে হবে, ঠিক আছে? এটা আমরা একটা সভ্য রাষ্ট্রে আছি, একটা নাগরিক রাষ্ট্রে আছি। এইখানে প্রত্যেকটা মৌলিক প্রয়োজন পূরণের জন্য আমাদের নির্দিষ্ট একটা বাজেট থাকা উচিত। হ্যাঁ, আমি খাইতে পারতেছি না ঠিকই, কিন্তু হচ্ছে দেখেন এই তখন কি করি আমরা, যে আমাদের যে খাবার, পোশাক, তারপর হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের বিনোদন, হ্যাঁ, এই প্রত্যেকটা খাতে, আমাদের চিকিৎসা, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি একটা ছোট হইলেও বাজেট রাখি। তো আমরা যদি মনে করি যে আমাদের জ্ঞানের যে শূন্যতাটা, সেইটা পূরণ করাও, হ্যাঁ, এটা আমাদের একটা মৌলিক চাহিদার অংশ, এইটা যদি আমরা ভাবি না, তাহলে আসলে এই প্রশ্ন আমার মনে হয় যে আসবে না। বরং প্রশ্নটা মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আমাদের মৌলিক যেমন চাহিদা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, যেমন আমি যত অল্পই হচ্ছে আর্ন করি, সেখান থেকে যেমন একটা বাজেট ছোট্ট হইলেও রাখি, তাহলে সেক্ষেত্রে আমার পড়াশোনা, আমার চিন্তাকে হচ্ছে সামনে নিয়ে যাওয়া, অগ্রসর করা, সেই জায়গাগুলোতে আমরা ছোট্ট একটা বাজেট রাখতে পারবো। আর দেখেন, এটা কিন্তু কেউ বলে না যে আপনি প্রত্যেক মাসে 10,000 টাকার বই কিনেন, বরং প্রত্যেক মাসে যদি কেউ 100 টাকাও বইয়ের পেছনে খরচ করে, আমি মনে করি যে বাংলাদেশে বইয়ের ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে। এইটাও কিন্তু আসলে কেউ করে না। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে কতগুলো পরিবার আছে, এরা যদি প্রত্যেক মাসে জাস্ট 100 টাকা বাজেট রাখে তার হচ্ছে বই কেনার পেছনে, তাহলে কিন্তু মানে বইয়ের ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, আমরা কিন্তু আসলে আমরা বেঁচে থাকতে পারবো আর কি। আমাদের যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষটা আসলে থাকবে না। তো এইটা আমাদের মানে আমাদের মাইন্ডসেটটা আসলে এখানে চেঞ্জ করা দরকার বলে আমি মনে করি।
আমি আমার আত্মীয় স্বজন এবং টুকটাক বই নিয়ে কাজ করি, আপনি জানেন, আপনাকে দিয়ে আপনার সাথেই তো আমার কাজ, বা আরো অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে হয়েছে। মানুষের যতটুকু বুঝি তারা বলতে চায় যে আমি আমার ছেলেকে কেন পড়াবো, কেন শিক্ষিত করব। সাধারণ এসএসসি পর্যন্ত পড়লে সে দুনিয়া স্বাভাবিক বিষয়গুলো বুঝতে পারে। তো সে যখন সমাজে দেখছে যে একজন মানুষ খুব ভালো পড়াশোনা করছে, জ্ঞানী হচ্ছে, কিন্তু অর্থনৈতিকভাবে সে সে একটা উল্লেখযোগ্য জায়গায় না পৌঁছাতে পারার কারণে পড়াশোনাটাকে বেকার মনে করছে, এর তুলনায় যারা কায়িক শ্রম দিয়ে বা নানাভাবেই টাকা পয়সা উপার্জন করতে পারছে বা ভালো আর্ন করতে পারছে, তার মূল্য বেশি। তাহলে তো সবার কমন প্রশ্ন বা সবার কমন চিন্তা এটাই আসে যে এত পরে আসলে লাভ কি, আমার তো দিন শেষে টাকাই তো দরকার। এটাকে কিভাবে দেখবেন? এইখানে আসলে এগুলো আসলে মাইন্ডসেটের প্রশ্ন। যেমন ওই যে কিছুক্ষণ আগে আপনার সাথে একটা আলাপ হইলো যে আমরা তো পড়াশোনা করতেছি, আর ওই যে কিছু বক্তা, হ্যাঁ, তারা সুর দিয়ে টান দিয়ে, হ্যাঁ, তারা বিশাল বাড়ি গাড়ির মালিক। এখন আমরা যারা একটু চিন্তাশীল বা আমাদের মধ্যে একটা, আমি বলি মানে এটা শ্রেষ্ঠত্ব ধরনের কিছু না, এটা আল্লাহর নিয়ামত যে আমাদেরকে কিছুটা বোঝার তৌফিক দিয়েছেন বা জগৎ সম্পর্কে আমরা বুঝি। হ্যাঁ, তো আমাদের কিন্তু অলরেডি এই মাইন্ডসেটটা কাজ করে যে না, সে আসলে যত টাকাই পাক, এইটা আসলে কোনো সম্মানের টাকা না। এবং একজন সভ্য মানুষের জন্য টাকার চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একজন কিন্তু মানুষ, এখন তো সম্মানই নির্ধারণ হচ্ছে টাকার উপর। এটাই কারণ এই যে হ্যাঁ, পুঁজিবাদী সিস্টেম আপনার টোটালি মিটারটা অর্থাৎ মানদণ্ডটা চেঞ্জ করে ফেলছে। একজন ব্যক্তি সর্বোচ্চ লাভের পর্যায়ের মূর্খ হতে পারে, একদম লোয়ার ক্লাস ছাপরি হতে পারে, কিন্তু তার কাছে যদি টাকা থাকে তাহলে সে হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ। এবং ওরাই আসলে ওই যে যারা অনেক পড়াশোনা করছে তাদেরকে তাদেরকে খাটাচ্ছে। হ্যাঁ, আমরা দেখা যে একটা যাচ্ছে গল্প যে বলি না, ওই যে কমি মাদ্রাসায় যারা সর্বশেষ ফেল হচ্ছে তারা যে মোতায়েন হবে, আর যারা ফার্স্ট ক্লাস হচ্ছে বা মুমতাজ এটা তাদের স্টার মার্ক চাকরি পাচ্ছে তারা ওই নেবে। মোতায়েনের পিছে এটা চাকরির সব জন্য জায়গায় ঘুরবে। আসলে দেখা যায়, ওই যে অনেক পড়াশোনা করে যার আন্ডারে বা যে কোম্পানির যে বস, হ্যাঁ, সে আসলে ওই সাইন দিতে গেলে কলম ভেঙে যায় আর কি, সে সাইন দিতে অথবা পারে না, টিপসই টিপসই দিচ্ছে। দেয় আর কি। অধিকাংশ আছে এরকম, এখন হয়তো নাই, হয়তো আজকের সময় আমাদের যে বড় বড় কোম্পানিগুলো, এদের ধরা যাক যে আকিস, হুম। হ্যাঁ, হয়তো বা ওই ধরনের যে প্রতিষ্ঠানগুলো, এনারা আসলে যেটা মানে ওনারা যে জায়গা থেকে উঠে আসছে, ওনারা খুবই ইয়ে ছিল, মানে পড়াশোনা গতানুগতিক অর্থে নাই ছিল। তো এইখানেও আসলে কি ওই যে দিন আপনি যেটা বললেন যে এখন আসলে মিটারটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন আপনি আসলে কি বলবেন, এই মিটারটা চেঞ্জ হয়ে এটা কি ঠিক জায়গা আছে নাকি এটা ভুল আছে, উল্টা আছে? হ্যাঁ, এখন আমাদের নির্ধারণ করতে হবে যে মিটার আসলে তো সমাজে নানান কারণে মিটার চেঞ্জ হয়, কিন্তু প্রত্যেকটা, সেটা মিটার হোক যাই হোক, তার তো একটা সুনির্দিষ্ট সঠিক অথবা ভুল দুইটা জায়গা থাকতে পারে। হ্যাঁ, হয়তো বা মিটারটা বা ঘড়ির কাঁটাটা যেখানে আছে এই সময়, সেটা হয়তো ভুল বা ঘরে সঠিক আছে। হবে অথবা ভুল হবে, দুইটার মাঝামাঝি আসলে হবে না। তো এখন কাঁটা যদি অন্যদিকে থাকে, এখন হয়তো দিনের 12টা বাজে, কিন্তু আমি দেখলাম যে ঘড়ির কাঁটা হচ্ছে 3টায়, তার মানে কিন্তু 3টা বাজে না, আসলে কাঁটাটা কিন্তু ভুল, সময় কিন্তু তার গতিতে ঠিকই আছে। তো এখন আসলে আমাদের বুঝতে হবে যে আমাদের মিটারটা ঠিক জায়গা আছে না ভুল জায়গা আছে। যদি ভুল জায়গা থাকে, তাহলে এইটা আমাদের বুঝতে হবে এবং এই জিনিসটা আমাদের সবাইকে বোঝাইতে হবে, এবং এই জায়গায় আসলে সমাজকে ওঠানোর জন্য আমাদের সংগ্রাম করতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল। তো এই মাইন্ডসেটগুলো ঠিক হয়ে গেলে আসলে এই প্রশ্নগুলো আমার মনে হয় যে সলভ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি মাইন্ডসেটের কথাটাই বলছেন এবং এটা আসলে একটা জরুরি একটা ব্যাপার। অনেকে বলেন যে ভাই আমার এত প্যারা নাই, আমার এত দার্শনিকতা এত তাত্ত্বিকতা আমি বুঝি না, আমি খায়া পয়রা বাঁচতে পারলেই চলে। আপনি মিটার ঠিক করবেন না, মিটার সোজা আছে না বাঁকা আছে, আমার টাকা দরকার, আমার বাইচা থাকা দরকার। তো এই জায়গা থেকে একজন মানুষ, অথচ তার জন্য জ্ঞানটা জরুরি। আমরা যদি কোরআনুল কারিমের রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর যে প্রথম যে ওহীটা এসেছে সেটা যদি দেখি, ইকরা, আল্লাহ পাঠ করার জন্য উদ্বুদ্ধ করছেন মুসলিম জাতিকে। তো এইটার একটা যদি দার্শনিক একটা ব্যাখ্যায় যাই, যে আমরা যদি পাঠ না করি তাহলে ঠিক আমাদের ফাওকিয়াত বা আমাদের শ্রেষ্ঠত্বটা কেন অন্য পৃথিবীতে আরও হাজার ধরনের প্রাণী থাকার কারণে। আর আদম আলাইহিস সালামকে যে আল্লাহ ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, সেখানেও কিন্তু এই জ্ঞানের ব্যাপারটা, আল্লাহ কিন্তু তাকে পৃথিবীর যাবতীয় সব কিছুর নাম ধাম, এটার পরিচয়, এটার ব্যাপারে মোটামুটি এমন জ্ঞান দিয়েছেন যেটা ফেরেশতাদের ছিল না।
তো এই দুইটা ইঙ্গিত বা এই দুইটা নস থেকে আমরা বুঝতে পারি যে পাঠ আসলে দিন শেষে আপনাকে সম্মানিত করবে এবং উপরে নিয়ে যাবে। কিন্তু এই যে পাঠ বিমুখতা, আমরা দেখি যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে পাঠের একটা প্রয়োজনে মানে একটা কি বলা যায়, একটা প্রাসঙ্গিকতা আছে। আপনাকে গতকালকে আমাদের আলাপ হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর উন্নত রাষ্ট্রে একজন লেখক যদি একটা বই প্রকাশ করেন, ওই বইয়ের রয়্যালিটি বা ওই বইয়ের থেকে তার যে প্রাপ্ত অর্থ, সেটা দিয়ে নিশ্চিন্তে 2-3 বছর সে খেয়ে পরে গবেষণা করে এর চেয়ে আরও ভালো আরেকটা বই সে তৈরি করতে পারেন। কিন্তু আমাদের দেশে তো আমরা প্রতিদিনই ফেসবুক খুললে লেখক আর প্রকাশকের মারপিটের গল্প দেখতে পাই। ওভারঅল মানুষের মানে এটা কি আমাদের দেশের সমস্যা, না এশিয়ার, না ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশের সমস্যা যে মানুষ পাঠ করতে চায় না? মানুষ পড়াশোনা এটা যে একটা গুরুত্বপূর্ণ, এটা মানুষের যে খাবারের চাহিদা, মানুষের যে ঘুমানোর চাহিদা, বা মানুষের ব্যক্তি হিসেবে, প্রাণী হিসেবে তার যে চাহিদা, এটার মতোই একটা গুরুত্বপূর্ণ চাহিদা, কিন্তু এটা আমরা বুঝি না। এইটা বিমুখ হওয়ার আসলে কারণটা কি? পুরো একটা জাতির ভিতরে তো এমনটা হতে পারে এটা না। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন, এবং এটা নিয়ে অনেক দীর্ঘ আলাপ করা যায়। এটা প্রথমে যদি আমি শুরু করি তাইলে হচ্ছে, হ্যাঁ, এটা আমাদের উপমহাদেশের একটা জাতিগত সমস্যা বলা যায়, এবং এটা শুধু আমাদের উপমহাদেশ না। এইটা আপনি খেয়াল করবেন যে যেই জায়গাগুলোতে আসলে উপনিবেশ ছিল দীর্ঘ সময়, হ্যাঁ, যেখানে আসলে একটা জুলুমের হচ্ছে মানে একটা শাসন ছিল, এবং যেইখানে আসলে মানুষের উপর শোষণ করে করে মানুষকে তার মনুষ্যত্ব থেকে বের করে একটা গোলামীর জীবনে মানুষকে নামিয়ে দেওয়া হয়েছিল, এই জায়গাগুলোতে এই সমস্যাটা হচ্ছে সেম। এবং এইটা আসলে প্রথমে আমাদের সমস্যা হিসেবে আমাদের জাতীয় সমস্যা, কিন্তু এই সমস্যার একমাত্র এবং সবচেয়ে বড় এই সমস্যার জনক এবং এই সমস্যার সৃষ্টিকারী হচ্ছে উপনিবেশবাদীরা। হ্যাঁ, আমাদের এই উপমহাদেশে আপনি জানেন যে ব্রিটিশরা পুরা এই যে আপনি যেই জাতিটার কথা বললেন, আপনি খেয়াল করেন যে পুরা জাতির উপর হচ্ছে ব্রিটিশদের 200 বছরের রাজত্ব ছিল, এবং আমরা একটা গোলামির মধ্যে ছিলাম। একইভাবে এই যে সমস্যাগুলো আফ্রিকার যে দেশগুলো, যাদেরকে আসলে পৃথিবী এক অন্ধকার মহাদেশ নামে চিনে, অথচ আফ্রিকা হচ্ছে আলোর মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বেশি আপনার সম্পদ এখানে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ দিয়েছেন আফ্রিকাতে, সবচেয়ে বেশি প্রকৃতির সবচেয়ে বেশি বৈচিত্র্য আফ্রিকাতে। তাহলে আফ্রিকা কেন অন্ধকার মহাদেশ হলো? আফ্রিকা হচ্ছে আলোর মহাদেশ হওয়ার কথা। সম্পূর্ণ এটা উল্টায় গেছে, এবং একই ঘটনা আমাদের উপমহাদেশে। তো এইটার মূল কারণটা হচ্ছে এইটা, যে দীর্ঘ সময় আমরা একটা গোলামির মধ্যে ছিলাম, এবং আমাদের হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে আসলে গোলামি, এবং আমাদের ভেতরে যে উন্নতির যে ইয়াটা ছিল। আপনি জানেন যে বাংলাদেশ, উপমহাদেশের মধ্যে বাংলাদেশ ছিল হচ্ছে একটা সময় সারা পৃথিবীর সবচেয়ে বড় জিডিপির অধিকারী দেশ, বাংলা অঞ্চলটা। এবং এই যে আমরা একটা কমন জিনিস দেখি যে পৃথিবীর সব দেশের মানুষের চেহারা কাছাকাছি মিল, বাংলাদেশের মানুষের চেহারা একজনের সাথে একজন কেন মিল নাই? এটার কারণ হচ্ছে বাংলাদেশটা এমন একটা দেশ ছিল যে সারা পৃথিবীর মানুষ এখানে আসতো, সারা পৃথিবীর ধনী শ্রেণী, বণিক শ্রেণী। এখন যেমন ইউরোপে আমেরিকাতে যায়, তখন হচ্ছে বাংলাদেশে ছুটে আসতো। তো বাংলাদেশে আসার ফলে তারা বাংলাদেশে বসবাস করতো, বাংলাদেশে একটা বসতি হিসাবে বাংলাদেশকে নিয়ে। তখন বাংলাদেশে এত দারুণ আবহাওয়া, হ্যাঁ, এত দারুণ মাটি, পানি আর আবহাওয়ার দেশ, এইখানে একবার আসলে কেউ আসলে এটা ছাড়া যেত না। তো ফলে এমন একটা মিশ্র জাতি আসলে বাংলাদেশে হয়েছে, যেটা পৃথিবীতে কোথাও নাই। এটা একটা প্রমাণ যে বাংলাদেশ একসময় হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ ছিল, যেখানে স্বর্গ ছিল, যেখানে সব মানুষ আসতে চাইতো। তো ওই দেশটা আসলে বর্তমানে এরকম কেন? এইটার হিস্ট্রিটা হচ্ছে মাঝখানে 200 বছর, এই 200 বছরের গোলামি, 200 বছরের জুলুম, আমাদের মধ্যে যে শ্রেষ্ঠত্বের যে ধারণা, হ্যাঁ, আমাদের জিনের মধ্যে যে শ্রেষ্ঠত্বের যে কোষ, এই কোষগুলোরও আমার মনে হচ্ছে ধ্বংস করে দিচ্ছে, এবং এগুলো নতুন করে রিপেয়ার হইতে আবার সময় লাগবে। আশা করি আমাদের মধ্যে পরিবর্তন আসতেছে, কিন্তু নানান কারণে আসলে সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, এখানে কেন সময় লাগতেছে এটা অনেক আলোচনার বিষয়। আমাদের রাষ্ট্র বা আমাদের যারা আমলা, যারা আমাদের আসলে শাসন করে, এখনও আসলে তারা ওই যে ব্রিটিশদের রক্ত, নিজেদেরকে একটা এলিট ভাবার যে ইয়াটা, সে এখন নিজেদেরকে ব্রিটিশের মতন হচ্ছে
শাসক মনে করে, আর আমরা যারা প্রজা তাদেরকে গোলাম মনে করে। তো ওই যে ধারাটার একটা অংশ এখনো আছে, এটা থাকার নানান কারণের মধ্যে এটাও একটা, যে ব্রিটিশদের বিচার ব্যবস্থা, ব্রিটিশদের নিয়ম কানুন, শিক্ষা ব্যবস্থা সবকিছু এখনো রয়ে গেছে। যদি এই জিনিসগুলো আমরা টোটালি চেঞ্জ করে ভেঙে ফেলে নতুন কিছু করতে পারতাম, তাহলে আমাদের যে রিপেয়ার হওয়াটা এটা আরো অনেক দ্রুত হইতো। তো এখনো যেহেতু আমাদের একটা বড় অংশ হচ্ছে তাদের ধারণা, তাদের মানসিকতা লালন করে, হ্যাঁ, নিজেদেরকে তাদের মতন করে বানাইতে চায়, ফলে আমাদের মধ্যে ওই নতুনত্বটা বা আমাদের যে স্বকীয়তাটা সেটা আসলে নতুন করে ফিরতে সময় লাগতেছে। তো এইটাই মূল কারণ যে আমাদের মধ্যে জাতিগতভাবে ওই সময়টা আমাদের ভেতরে এমন একটা দাগ তৈরি করছে, ওই দাগটা এখনো আমাদের শরীর থেকে, আমাদের জিন থেকে, আমাদের কোষ থেকে আসলে যাচ্ছে না। যতদিন না যাবে ততদিন আসলে এই সমস্যা ভাবে ক্রমান্বয়ে এভাবে আসতেই থাকবে, এটা হলে এটা চলতে থাকবে। হ্যাঁ, খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন, এবং এটাই বাস্তবতা যে মানুষরা আসলে কেন স্বাধীনতা দরকার, কেন মানুষ কেবলই আল্লাহ তাআলার ইবাদত করুক আর মানুষের গোলামি থেকে মুক্তি পাক, এটার জন্য মানে আমি মনে করি এটা বোঝার জন্য মানুষের পড়াশোনা করা দরকার, নিজেকে জানার জন্য পড়াশোনা করা দরকার। তো আজকে আপনার সাথে আলাপ করে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আমরা আগামী অন্য আরেকটা এপিসোডে আপনার সাথে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আলাপ করে অনেক ভালো লাগছে। আসলে আপনার সাথে আলাপ করলে যত কথা বের হয়, যত স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারি, এটা আসলে অন্য কোথাও হয় না। এই জন্য আপনার পার্সোনালি অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।